ডিএলএড পেট পরীক্ষা যারা দিতে চলেছেন তাদের জন্য বাংলা ভাষার আজকে আমরা শিক্ষণ পদ্ধতি কিংবা মেথড অফ টিচিং নিয়ে আমরা ক্লাস স্টার্ট করছি। তো মেথড অফ টিচিংয়ের আজকে হবে ক্লাস 1। তো ক্লাস 1-এ আজকে আমরা বেশ কয়েকটি টিচিং পদ্ধতি আমরা আলোচনা করব এবং তার পরবর্তী ক্লাসে আমরা বাকি পদ্ধতিগুলি আপনাদেরকে শেয়ার করব। তো আজকের ক্লাসে অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ক্লাসটা সম্পূর্ণ যদি দেখে নেন তাহলে শিক্ষণ পদ্ধতি সম্বন্ধে যে কোনো প্রশ্ন আপনার টপিকে আসলে আপনি অনায়াসে ক্লাসটা কিন্তু আপনি খতম করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা আজকে মূল ক্লাসে চলে যাই এবং ক্লাসের মধ্যে সবগুলা জিনিস পিডিএফ কোথা থেকে পাবেন, কি করে পাবেন, সবগুলা জিনিস কিন্তু আপনারা ক্লাসের মধ্যে জানতে পারবেন। তো দেরি না করে আজকের এই মূল ক্লাসে আমরা চলে যাই, সুতরাং শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো শিক্ষণ পদ্ধতি, ঠিক আছে, শিক্ষণ পদ্ধতিটা আসলে কি? শিক্ষণ পদ্ধতি মানে হচ্ছে টিচিং মেথড, অর্থাৎ টিচিং মানে কি? পড়ানো, কাউকে পাঠ দান করা, দ্যাট ইজ কল্ড টিচিং। তো আমরা তো জেনারেলি যখন আমরা স্কুলে যাই তখন আমরা পড়াই, কিন্তু আমরা জানি না যে কোন পদ্ধতিতে পড়াই, বা অনেকে জানে, সেটা ভালো কথা। কিন্তু এই যে ছাত্রছাত্রীদেরকে পড়ানোর জন্য কিন্তু বেশ কিছু পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলো থেকে প্রশ্ন আসে। তো আজকে আমি এই ক্লাসে সম্পূর্ণ শিক্ষণ পদ্ধতি কি, শিক্ষণ পদ্ধতির বিভিন্ন প্রকার রয়েছে, সবগুলো প্রকার নিয়ে আমি আজকে একটা ক্লাস প্রোভাইড করব। সুতরাং ক্লাসটা একটু দীর্ঘ হবে, তাই মনোযোগ সহকারে সবার ক্লাসটা দেখার জন্য অনুরোধ থাকলো। কারণ আশা রাখছি আজকের এই ক্লাস সম্পূর্ণটা দেখার পর এই টিচিং মেথড থেকে বা শিক্ষণ পদ্ধতি থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি 100% কনফার্ম যে আপনি একটা প্রশ্ন আপনার এই টপিক থেকে ছুটবে না। এতটুকু পর্যন্ত আমরা এসুরেন্স দিতে পারি। তো আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো থিওরিটিক্যাল ভাষায় যেগুলো লেখা আছে সেগুলো লেখা আছে, তাছাড়াও আমি আমার কিছু অন্য টেকনিকে আমার ল্যাঙ্গুয়েজে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, টিচিং পদ্ধতি মানে কি? শিক্ষণ পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে আমরা শিশুদেরকে শিক্ষা দান করি, এটাই হচ্ছে শিক্ষণ পদ্ধতি। শেষ। তো শিক্ষণ পদ্ধতিটা এমনভাবে হওয়া উচিত যাতে করে শিক্ষার্থীদের শেখার যে প্রক্রিয়া এটা কার্যকর হয়, আকর্ষণীয় হয় এবং ফলপ্রসূ হয়। আমি এমন একটা পদ্ধতিতে শিক্ষা দান করলাম ছাত্রদের, যে পদ্ধতিতে আমি শেখালাম, তারপর দেখলাম যে না, ছাত্ররা তো আমার এই পদ্ধতিতে তারা শিখতে পারলো না, তাহলে আমার এটা ফলপ্রসূ হলো না বা কার্যকর হলো না। এমন একটা পদ্ধতি আমি অ্যাপ্লাই করব। আমি পড়ানোর সময় যে পদ্ধতিতে আমি শেখাবো, শেখানোর পর দেখতে হবে যে এই পদ্ধতিটা আমার ফলপ্রসূ হলো কিনা না, ঠিক আছে, বা আমি যা শেখালাম সেটা সে বুঝতে পারলো কিনা না, আমি যা বুঝালাম সেটা সে বুঝতে পারলো কিনা না। যে পদ্ধতিতে আমি ছাত্রদের বোঝাতে পারি এটাই হচ্ছে ফলপ্রসূ পদ্ধতি, ঠিক আছে। তো এই পদ্ধতিটা কিন্তু অনেক সময় অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন শিক্ষণ পদ্ধতির বিষয়বস্তু। যেমন বিষয়বস্তু মানে হচ্ছে কন্টেন্ট, আমি কোন টপিকের উপর বোঝাচ্ছি। যেমন ম্যাথস, আপনি যখন গণিত শেখাবেন তখন কিন্তু একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। তো গণিতের পদ্ধতি যদি আপনি বাংলায় ইউজ করুন কিংবা সায়েন্সে ইউজ করুন, তখন কিন্তু সেটা ফলপ্রসূ হবে না। তো বিষয়বস্তু ভিত্তিক বা সাবজেক্ট ভিত্তিক আপনাকে আপনার যেটা পদ্ধতি সেটা কিন্তু পরিবর্তন করতে হবে, ঠিক আছে। বা একই পদ্ধতিতে পড়াতে পারেন, কিন্তু আমার স্টাইলটা একটু চেঞ্জ হতে হবে। বা শিক্ষার্থীর বয়স, আজকে আমি ক্লাস 1-এর বাচ্চাকে যেভাবে শিক্ষাদান করব, ক্লাস 12-এর বাচ্চাকে কি সেইভাবে আমি শিক্ষাদান করব? মোটেই না, কারণ সেটা একটু ডিফারেন্ট হবে। এখন আমি ক্লাস 1-এর বাচ্চাকে কিন্তু আমি হাতে ধরে ধরে তাকে কিন্তু শেখাতে হবে। এবার আমি কি ক্লাস 12-এর বাচ্চাকে কি হাতে ধরে ধরে শেখাবো? না, সেটা কিন্তু ধরে ধরে শেখাবো না। তো শিক্ষার্থীর বয়সের উপর কিন্তু শিক্ষণ পদ্ধতি ডিপেন্ড করছে। তারপর হচ্ছে শিক্ষকের দক্ষতা, একজন শিক্ষকের কতটুকু দক্ষতা রয়েছে, শিক্ষকের কতটুকু স্কিল রয়েছে, তার উপর কিন্তু শিক্ষণ পদ্ধতিটা ডিপেন্ড করে। এগুলো কিন্তু হচ্ছে শিক্ষণ পদ্ধতির এক একটা বৈশিষ্ট্য, মনে রাখবেন। শ্রেণীকক্ষের পরিবেশ, অনেক সময় আমরা পরিবেশগত দিক দিয়ে বিবেচনা করে, বা তার পরিবেশ মানে কোন পরিবেশে আমি রয়েছি, কোন পরিস্থিতিতে রয়েছি, এই পরিবেশ এবং পরিস্থিতির উপর বিবেচনা করে আমাকে কি করতে হবে? শিক্ষণ পদ্ধতিগুলো নির্বাচন করতে হবে। তারপর মেইন একটাই উদ্দেশ্য হচ্ছে শিক্ষার উদ্দেশ্য, আমি যে পদ্ধতি অবলম্বন করি না কেন, আমার মূল কথা হচ্ছে আমি যেন আমার ছাত্রছাত্রীদেরকে কিছু একটা শেখাতে পারি বা বুঝাতে পারি, এটাই হচ্ছে আমার কথা, ঠিক আছে। তো যাই হোক, এই পরিস্থিতির উপর ভিত্তি করে, এই সবগুলা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিক্ষণ পদ্ধতি আমাদের ভিন্ন হতে পারে।
তো শিক্ষণ পদ্ধতি নির্বাচনের বিষয়, আমরা যখন শিক্ষক পদ্ধতি নির্বাচন করব, যে আমি আজকে গিয়ে কোন পদ্ধতিতে আমি শিক্ষা দান করব, এই যে পদ্ধতিটা নির্বাচন করব, আমি নির্বাচন করার সময় আমার কিছুটা জিনিস আমার মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে শিক্ষার্থীর চাহিদা। চাহিদা মানে বুঝতে পারছেন তো, মানে শিক্ষার্থীর চাহিদা মানে শিক্ষার্থীরা কী চায়, কীরকম বুঝালে শিক্ষার্থীরা শিখতে পারে, কীরকম কাজে শিক্ষার্থীদের মনোযোগ বেশি বা আকর্ষণ বেশি বা ইন্টারেস্ট বেশি। এই চাহিদাটা তাদের বয়সের উপর ডিপেন্ড করে, তাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে, বা শেখার ক্ষমতা বিবেচনা করার উপর ডিপেন্ড করবে। আজকে আগে যে বললাম ক্লাস 1-এর বাচ্চার যে বয়স হবে তার চাহিদা কিন্তু একরকম হবে, যে আমার যে স্যার রয়েছেন বা ম্যাডাম রয়েছেন উনি যেন আমাকে গান গেয়ে গেয়ে নেচে নেচে বা খেলার মাধ্যমে আমাদের যেন শিখিয়ে দেন, এটা তার চাহিদা। তার তখন এই খেলার প্রতি তার আগ্রহ থাকে, তাই প্লে ওয়ে মেথডে আমরা তাকে শেখাতে পারি। কিন্তু ক্লাস 9, 10, 12-এ কি আমরা খেলার মাধ্যমে শেখাবো না, তখন কিন্তু একটা বক্তৃতা মেথড চলে আসবে, নতুবা আলোচনা মেথড চলে আসবে, এই ধরনের একটা মেথড চলে আসবে, কিন্তু প্লে ওয়ে মেথড আসবে না। তো এই শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী তার নির্বাচন, শিক্ষণ পদ্ধতিতে নির্বাচন করতে হবে, যেখানে তার বয়স, তার আগ্রহ বা তার শেখার ক্ষমতা সেটার উপর ডিপেন্ড করছে। তারপর হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। আমি এমনভাবে একটা পদ্ধতি নির্বাচন করব যে পদ্ধতিতে আমি তাকে জ্ঞান প্রদান করতে পারি, দক্ষতা, আমার যে স্কিল রয়েছে সেটা আমি তাদের দেখাতে পারি, তাদের সামনে আমার স্কিল অনুযায়ী আমি তাকে বোঝাতে পারি, অর্থাৎ মূল্যবোধ শিক্ষা যেন তার মধ্যে হয়। সম্পদ বা পরিবেশ, অনেক সময় শ্রেণীকক্ষের সুবিধা অসুবিধা দেখতে হবে, ক্লাসরুম সিচুয়েশন। আবার ক্লাসরুম যদি মাল্টিল্যাঙ্গুয়াল ক্লাসরুম হয়, যেমন একটা ক্লাসরুম রয়েছে এবং এই ক্লাসরুমে আমার 1 to 5, 1, 2, 3, 4, 5 সব ক্লাসের বাচ্চাগুলো আমার কিন্তু একটা স্কুলে রয়েছে। ম্যাক্সিমাম এলপি স্কুলে দেখা যায় একটি ক্লাসরুমে কিন্তু সেই 1 to 5 সবগুলো ছাত্ররা বসে আছে। এখানে কিন্তু আমি একটা পদ্ধতি অবলম্বন করলে হবে না, এখানে কোন পদ্ধতি অবলম্বন করব সেগুলো শ্রেণীকক্ষের সুবিধা অনুযায়ী বা শ্রেণীকক্ষের পরিবেশ অনুযায়ী আমাকে দেখতে হবে। প্রযুক্তির প্রাপ্যতা, এখানে কোনো প্রযুক্তি আছে কিনা, অর্থাৎ টেকনোলজি আছে কিনা, স্মার্ট ক্লাসরুম আছে কিনা না। যদি স্মার্ট ক্লাসরুম থাকে তো এক ধরনের শিক্ষণ পদ্ধতি হবে। শিক্ষণ পদ্ধতি মানে আপনি নিজে নির্বাচন করবেন, এমন কথা নয় যে আপনাকে এই বক্তৃতা পদ্ধতিতে আপনাকে শিক্ষাদান করতেই হবে, সেটা ভুল। মনে রাখবেন, আলোচনা পদ্ধতিতে করতে হবে, সেটা ভুল, ঠিক আছে, কিংবা আরও অনেক প্লে ওয়ে মেথডে করতে হবে, সেটা আপনাকে করতে হবে, সেটা ভুল। আপনি, মুদ্রা কথা হচ্ছে আপনি যে কোনো পদ্ধতি নির্বাচন করতে পারেন। তো কী কী পদ্ধতি আছে, প্রত্যেকটা পদ্ধতির মেরিট কী, ডিমেরিটস কী, কী করে প্রত্যেকটা পদ্ধতির উদাহরণ দেবেন, সবগুলো আমরা দেখাবো আজকে, একটু সময় লাগবে, তো আমরা আস্তে আস্তে করছি। কিন্তু এই জিনিসগুলো বিবেচনা করে কিন্তু আপনাকে দেখতে হবে, তাই তো। আপনি, অর্থাৎ ওই যে কথাটা বলেছিলাম যে আপনি এই বক্তৃতা পদ্ধতিতে ক্লাস করতেই হবে, আলোচনা পদ্ধতিতে ক্লাস করতেই হবে, সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে আপনি যে পদ্ধতি করুন না কেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। মুদ্রা কথা হচ্ছে যে ছাত্ররা যাতে বুঝতে পারে। আপনি আজকে বক্তৃতা পদ্ধতি যদি করেন আর ছাত্ররা যদি সবাই আপনার কথাটা বুঝতে পারে, সবাইকে যদি আপনি ভালো করে বোঝাতে পারেন, মোটিভেট করতে পারেন, তাহলে ইট ইজ বেস্ট, তাই তো। তারপর দেখুন শিক্ষকের দক্ষতা, শিক্ষকের দক্ষতা তো থাকতেই হবে। পদ্ধতি বাস্তবায়নের জন্য শিক্ষকের প্রশিক্ষণ। আপনি বক্তৃতা পদ্ধতিতে ক্লাস করবেন, তার জন্য কি করে বক্তৃতা পদ্ধতিতে ক্লাস করবেন তার জন্য একজন শিক্ষকের প্রশিক্ষণ দেওয়া দরকার। কারণ আমরা যে ডিএলএড করি বা বিএড করি এটাও কিন্তু প্রশিক্ষণের একটা অংশ। কিভাবে শিশুকে শিক্ষা দান করতে হয় এটা আমরা ডিএলএড বা বিএডের মাধ্যমে আমরা সাধারণত শিখে থাকি, তাই তো। বা তাছাড়া আমরা যখন টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাই তারপরেও কিন্তু শিক্ষা বিভাগ থেকে আমাদের অনেক সময় অনেক ট্রেনিং দেওয়া হয়ে থাকে, যেমন এফএলএন ট্রেনিং রয়েছে, তারপর নিষ্ঠা ট্রেনিং রয়েছে, দীক্ষা ট্রেনিং রয়েছে। এই সবগুলো ট্রেনিংয়ে আমরা কি করি, আমরা কি শিখি যে শিশুদেরকে আমরা কি করে শিক্ষাদান করতে পারি। ঠিক আছে ভাই, ক্লিয়ার? তো এই জিনিসগুলো আমরা শিক্ষণ পদ্ধতি নির্বাচনের সময় বা কোন মেথডটা আমরা ফলো করব ক্লাসরুমে বা পড়ানোর সময়, এটা আমরা এই বিশেষ করে এই কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে আমাকে নির্বাচন করতে হবে। তো বেশ কিছু শিক্ষণ পদ্ধতি রয়েছে, অনেকগুলো শিক্ষণ পদ্ধতি রয়েছে। আজকে আমি এখানে কিছুটা আলোচনা করব। কী কী আলোচনা করব আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে বক্তৃতা পদ্ধতি অর্থাৎ লেকচার মেথড। 2 নম্বর হচ্ছে আলোচনা পদ্ধতি ডিসকাশন মেথড। 3 নম্বর হচ্ছে প্রদর্শন পদ্ধতি বা ডেমনস্ট্রেশন মেথড। 4 নম্বর হচ্ছে প্রবর্তন পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড। তারপর হচ্ছে অনুক্রমিক পদ্ধতি বা ডিডাকটিভ মেথড। প্রকল্প পদ্ধতি হচ্ছে প্রজেক্ট মেথড। এখানে একটা কথা বলে রাখি, এই যে ডিডাকটিভ মেথড বলুন বা ইন্ডাকটিভ মেথড বলুন, এগুলো কিন্তু বাংলায় তার অনেক নাম আছে, বাংলার অনেক সমার্থক শব্দ আছে। পরীক্ষায় আপনার অনুক্রমিক না দিয়ে আরও কিছু একটা দিতে পারে, প্রবর্তন না দিয়ে আরও কিছু একটা দেবে, কিন্তু ব্র্যাকেটে সবসময় কিন্তু ইন্ডাকটিভ ডিডাকটিভ এগুলো কিন্তু লেখা থাকে। ম্যাক্সিমাম সময় কোয়েশ্চন পেপারে ব্র্যাকেটে
বাংলা দেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইন্ডাকটিভ ডিডাকটিভ দেওয়া থাকবে। তো বিশেষ করে এই ইংরেজি শব্দগুলো কিন্তু একটু বিশেষ করে লক্ষ্য রাখবেন। তারপরে আমরা আলোচনা করব আজকে প্রকল্প পদ্ধতি, তারপর হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি মানে প্রবলেম সলভিং মেথড, হিউরিস্টিক মেথড, তারপর খেলার পথ পদ্ধতি বা প্লেওয়ে মেথড, ঐতিহ্যগত পথ পদ্ধতি মানে হচ্ছে ট্র্যাডিশনাল মেথড, তারপর যে সক্রিয় শিক্ষণ পদ্ধতি মানে অ্যাক্টিভ লার্নিং মেথড, তারপর হচ্ছে অনুসন্ধানমূলক পদ্ধতি তার মানে হচ্ছে ইনকোয়ারি বেসড লার্নিং, প্রযুক্তি নির্ভর পদ্ধতি মানে টেকনোলজি বেসড লার্নিং, সহযোগিতামূলক পদ্ধতি মানে কোলাবোরেট লার্নিং। তো এই 14টা যে পদ্ধতি এই নিয়ে আজকে আমরা ক্লাস করছি। তো বুঝতে পারছেন ক্লাসটা একটু দীর্ঘ হবে, আমি আগে বলেছিলাম ভাই। তো ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে। চলুন আমরা দেরি না করে প্রথম পদ্ধতিতে চলে যাই। বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথডে কি বলেছি? শিক্ষণের একটি ঐতিহ্যগত এবং বহুল ব্যবহৃত পদ্ধতি। অর্থাৎ বক্তৃতা পদ্ধতিটা কি শিক্ষকের একটা ঐতিহ্যগত মানে এটা একটা ট্র্যাডিশনাল মেথড হয়ে গেছে। অর্থাৎ ট্র্যাডিশনালভাবে আমরা কি করি, যে বক্তৃতা পদ্ধতির মাধ্যমে আমরা শিক্ষাদান করি। এটা একটা ট্র্যাডিশনাল মেথড এবং বহুল ব্যবহৃত, অর্থাৎ এটা ম্যাক্সিমাম সময় বা সবচেয়ে বেশি সময় এই পদ্ধতিটা ব্যবহৃত হয়, যেখানে শিক্ষকরা কী করেন, মৌখিকভাবে বিষয়বস্তু উপস্থাপন করেন। এবং যেমন আমরা কলেজে যাই, বিশেষ করে আপনি কলেজ ধরতে পারেন, কলেজে টিচাররা কী করে, কলেজে যে প্রফেসররা রয়েছে তারা কি করে, তারা স্টেজে ডায়াসে এসে দাঁড়ালো এবং সামনে ছাত্রছাত্রী থাকলো, তারা কি করলো, লেকচার দিয়ে চলে গেল। আমরা বলি না যে কলেজের লেকচারার, কলেজের প্রফেসর। তো এরা কী করে, লেকচারার, তাদের কেন বলা হয়, কারণ তারা লেকচার দেয় এবং লেকচারের মাধ্যমেই কলেজ স্টুডেন্টদের তারা কী করে শিক্ষা দান করে, অর্থাৎ মৌখিকভাবে তারা বিষয়বস্তুটা উপস্থাপন করে। এবং শিক্ষার্থীরা প্রধানত শ্রোতা হিসাবে অংশ নেয়। কলেজ স্টুডেন্ট যারা রয়েছে বা ছাত্র যারা রয়েছে তারা কি করে, তারা শ্রোতা হিসাবে ভূমিকা নেবে, অর্থাৎ তারা শুধু শুনবে। স্যার লেকচার দেবেন এবং ছাত্ররা সেটা শুনবে এবং শুনে শুনে তারা কী করবে, বুঝবে। এটি হচ্ছে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি। প্রশ্ন আসতে পারে লেকচার মেথডটা কী ধরনের পদ্ধতি? তো লেকচার মেথড বা বক্তৃতা পদ্ধতি হচ্ছে শিক্ষক কেন্দ্রিক। এটা হচ্ছে টিচার সেন্ট্রিক, মানে কি শুধুমাত্র টিচারের ভূমিকা রয়েছে, ছাত্রের কোনো ভূমিকা নেই। টিচার শুধুমাত্র তিনি বক্তৃতা দিয়ে যাবেন একটানা একঘেয়েমিভাবে, ছাত্ররা বুঝে বুঝে শুনবে। শিক্ষকরা কখনো এই বক্তৃতা পদ্ধতির মধ্যে ইন্টারফেয়ার সাধারণত করতে পারে না। হয়তো 1-2টা পয়েন্ট বলতে পারে, সেটা অন্য ব্যাপার, কিন্তু সবসময় কমিউনিকেট করা যায় না। যেখানে শিক্ষক জ্ঞান প্রদানের মূল ভূমিকা পালন করেন, এখানে মূল ভূমিকা কে পালন করেন, শিক্ষক। তো বক্তৃতা পদ্ধতির কিছু বৈশিষ্ট্য কি আমরা দেখি, এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে, এগুলো থেকে প্রশ্ন আসে। 1 নম্বর হচ্ছে শিক্ষক কেন্দ্রিক, যেটা বললাম। শিক্ষক বিষয়বস্তু ব্যাখ্যা করেন, উদাহরণ দেন এবং মূল ধারণাগুলো উপস্থাপন করেন। শিক্ষক কেন্দ্রিক মানে শিক্ষকই হচ্ছে সর্বা, শিক্ষকই হচ্ছে সবচেয়ে মূল। শিক্ষক কী করলেন, বিষয়বস্তুগুলো ব্যাখ্যা করলেন বা উদাহরণ দিলেন এবং মূল ধারণা বা মূল কনসেপ্ট যেগুলো আছে সেগুলো তিনি উপস্থাপন করলেন। মৌখিক উপস্থাপনা দিলেন, যেমন ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড কিংবা প্রজেক্টর বা পাওয়ার পয়েন্ট স্লাইডের সাহায্যে বিষয় উপস্থাপন করা হয়। এখানে তিনি ব্ল্যাকবোর্ড ইউজ করতে পারেন কিংবা হোয়াইট বোর্ড ইউজ করতে পারেন কিংবা প্রজেক্টর বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে তিনি কী করতে পারেন, এই বিষয়বস্তুটা উপস্থাপন করতে পারেন, অর্থাৎ আমাদেরকে দেখিয়ে দেখাতে পারেন। পাওয়ার পয়েন্ট স্লাইডে বা প্রজেক্টরে বা হোয়াইট বোর্ডে বা ব্ল্যাকবোর্ডে লিখে তিনি আমাদের বুঝাতে পারেন। এখানে শিক্ষার্থীর ভূমিকা কী, এই যে বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীর ভূমিকা কী? শিক্ষার্থীরা সাধারণত শুনে, শিক্ষার্থীরা শুধুমাত্র সাধারণত বলেছে শোনার ভূমিকা পালন করে এবং তারা নোট নেয়। অর্থাৎ শিক্ষক যে পয়েন্টগুলো টিচার লেকচার দিলেন, তো লেকচারের মাধ্যমে শিক্ষার্থীরা কী করলো, তারা নোট নিল, অর্থাৎ দেখে তারা জিনিসগুলো লেখার চেষ্টা করলো এবং প্রশ্ন করতে পারে। শিক্ষার্থীরা যদি কোনো পয়েন্ট বুঝতে না পারে তখন হঠাৎ 1-2টা প্রশ্ন করতে পারে যে স্যার এই জিনিসটা বুঝলাম না, একটু বুঝিয়ে দিন। দ্যাট ইজ দ্য ফান্ডা। বড় শ্রেণীর জন্য উপযুক্ত, এটা কিন্তু লেকচার মেথডটা আগে যে বলেছিলাম কলেজের জন্য, এটা কিন্তু বড় ক্লাসের জন্য সেটা উপযুক্ত। ছোটো ক্লাসে আমরা জেনারেলি বক্তৃতা পদ্ধতি যদি পড়াই তাহলে কিন্তু ছাত্ররা বুঝবে না, ঠিক আছে। তো বড় শ্রেণীর জন্য সেটা উপযুক্ত। এটি একসঙ্গে অনেক শিক্ষার্থীকে পড়ানোর জন্য কার্যকরী। যেমন কলেজে দেখুন, একটি ক্লাসে 500, 600, 700, 800 স্টুডেন্ট বসে আছে। শিক্ষক কী করেন, ডায়াসে দাঁড়ালেন বা স্টেজে দাঁড়ালেন, তিনি একটা মাইক্রোফোন হাতে নিলেন এবং মাইকের মাধ্যমে তিনি ক্লাস করেন। অর্থাৎ তিনি এক লেকচারে সমস্ত এই 500-600 ছাত্রকে তিনি মাইকের মাধ্যমে লেকচার মেথডে কিন্তু তিনি বুঝিয়ে দিলেন জিনিসটা লেকচারের মাধ্যমে। কিন্তু আজকে এই 500-600 ছাত্রকে যদি এক এক করে তিনি যদি বোঝাতেন বা পড়াতেন তাহলে কিন্তু সম্ভব হতো না।
কারণ এই একটা পিরিয়ডে 45 মিনিটের যে পিরিয়ড, এই পিরিয়ডে 500 ছাত্রকে একটি করে প্রশ্ন করাও কিন্তু যাবে না, তাই তো? তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি, প্রত্যেকের নাম জিজ্ঞাসা যদি করতে যাই আমরা এক এক করে, তবুও কিন্তু 500 জন ছাত্রকে আমরা এই 45 মিনিটে কখনো সম্ভব হবে না। আর ক্লাস আমরা কখন নেব? তাই এই একসঙ্গে একাধিক, অনেক বেশি, একাধিক বলে ভুল হবে, একসঙ্গে একাধিক বলে কেন ভুল হবে বললাম, কারণ প্রত্যেকটা ক্লাসেই তো মোটামুটি একাধিক থাকে, মানে একের বেশি। 2 জন 3 জন থাকলে তো আমরা একাধিক বলতে পারি, তাই না? তো একসঙ্গে অনেক বেশি ছাত্রকে বোঝানোর জন্য বা পড়ানোর জন্য এই পদ্ধতিটা কার্যকর, এবং জেনারেলি সেটা বড় ক্লাসের জন্য উপযুক্ত হয়। তো বক্তৃতা পদ্ধতির কিছুটা ধরন আছে। ধরন কি? ঐতিহ্যগত বক্তৃতা। শিক্ষক একতরফাভাবে নিয়ম বিষয় ব্যাখ্যা করেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ ন্যূনতম। শিক্ষক এখানে এক টানা লেকচার দিয়ে গেলেন, শিক্ষার্থীরা অংশগ্রহণ বেশি করতে পারে না। ইন্টারেক্টিভ বক্তৃতা। শিক্ষক প্রশ্নোত্তর আলোচনা এবং কুইজের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে মিথস্ক্রিয়া করেন। কোনো সময় তিনি প্রশ্নোত্তর আলোচনা করেন, এবং প্রশ্নোত্তর আলোচনা কিংবা কুইজের মাধ্যমে তিনি ছাত্রছাত্রীর সঙ্গে আলোচনা করেন যে এই যে আমি পড়ালাম, এই টপিকটা কী হতে পারে, কে বলতে পারবে দাঁড়াও, বা তুমি বলতে পারবে দাঁড়াও। এই জন্য মধ্যে মধ্যে তিনি 1-2 জনকে প্রশ্ন করেন, কিন্তু এক একজনকে প্রত্যেককে করা সম্ভব না যদি ক্লাসে অনেক বেশি ছাত্র হয়। প্রদর্শনমূলক বক্তৃতা। আগে বলেছিলাম যে লেকচার মেথডে আমরা কি করি, কিছুটা ভিজুয়াল এইডস থাকে বা পাওয়ার পয়েন্ট থাকে বা স্লাইড থাকে বা যা বললাম ডিজিটাল বোর্ড থাকে, এইগুলোর মাধ্যমে তিনি এই জিনিসগুলো দেখিয়ে বিষয়গুলো দেখিয়ে তিনি ক্লাস করতে পারেন। তো লেকচার মেথডের কিছু সুবিধা আছে, বক্তৃতা পদ্ধতির কিছু সুবিধা আছে। কি আছে আমরা দেখি। সময় সাশ্রয়, অর্থাৎ অল্প সময়ে বিপুল পরিমাণ তথ্য প্রদান করা যায়। কম সময়ে অনেক বেশি তথ্য প্রদান করা যায়, কম সময়টা বাঁচে। বড় শ্রেণীর জন্য কার্যকর, একসঙ্গে অনেক শিক্ষার্থীকে পড়ানো সম্ভব। বড় ক্লাসরুম যদি হয়, এই যে বললাম 500-600 ছাত্র যদি হয়, তাহলে একসঙ্গে তিনি অনেক ছাত্রকে তিনি এখানে শেখাতে পারেন এই লেকচার পদ্ধতির মাধ্যমে। তারপর দেখি সুসংগঠিত উপস্থাপনা। শিক্ষক বিষয়বস্তুকে সুশৃঙ্খল উপস্থাপন করতে পারেন, অর্থাৎ শিক্ষক কিন্তু খুব ভালো করে জিনিসটা তিনি বুঝাতে পারেন। বিষয়ের প্রাথমিক ধারণা প্রদান, নতুন বিষয় বোঝার জন্য ভিত্তি তৈরি করে। এটা সাধারণত প্রত্যেকটা ক্লাসেই সেরকম হয় যে আমরা পুরানা কিছুর মাধ্যমে নতুন কিছু আমরা শিখতে যাই। তো এই বক্তৃতা পদ্ধতির কিছু অসুবিধা আছে। আমাদের প্রশ্ন কোথা থেকে আসে? প্রশ্ন আসে যে কোনো একটা মেথড দিয়ে দেবে, নিচের কোনটি বক্তৃতা পদ্ধতির সুবিধা নয়, নিচের কোনটি বক্তৃতা পদ্ধতির অসুবিধা নয়, নিচের কোনটি বক্তৃতা পদ্ধতির কি বলবো বৈশিষ্ট্য নয়। এই বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এগুলো থেকে প্রশ্ন আসে, বা ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকেই প্রশ্ন আসবে, যেই টপিক থেকে এই পিডিএফটা পড়লে কিংবা আপনি এই ক্লাসটা করলে আপনি বুঝতে পারবেন। পিডিএফ আপনি পেয়ে যাবেন, কি করে পাবেন আমরা ক্লাসের শেষে বলে দেব বা ক্লাসের মধ্যে বলে দেব, আপনারা দেখতে থাকুন, টেনশনের ব্যাপার নেই। তো বক্তৃতা পদ্ধতির বা এই লেকচার মেথডের অসুবিধা হচ্ছে কি, একমুখী যোগাযোগ। একমুখী যোগাযোগ মানে কি, শুধুমাত্র শিক্ষক জিনিসটা ডেলিভারি করতে থাকেন, শিক্ষক জিনিসটা বুঝাতে থাকেন, ছাত্ররা অংশগ্রহণ করতে পারে না। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কম হয়, শিক্ষার্থীরা এক এক করে তারা বিশেষ অ্যাক্টিভ হয় না, যা শেখার আগ্রহ হ্রাস করতে পারে, শেখার আগ্রহটা কমায় দিতে পারে। শিক্ষক, টিচার কি, প্রফেসর কি এক এক করে শুধুমাত্র বলে যাচ্ছেন, আমাদের ভালো লাগছে না এবং কিছু প্রশ্নও করতে পারছি না স্যারদের। তখন শিক্ষার্থীদের মনের মধ্যে যেটা একটা মানে কি বলবো, যে শেখার যেটা আগ্রহ, সেটা তাদের মধ্যে কখনো কিছুটা সময় দেখা যায় যে কিছুটা কমে যায় তাদের মধ্যে। তারপর হচ্ছে শিক্ষার্থীদের ভিন্নতা উপেক্ষিত বলতে আমরা যা বুঝি, বিভিন্ন শিক্ষার্থীর শেখার গতি এবং ক্ষমতার পার্থক্য বিবেচনা করা কঠিন। আজকে আমার ক্লাসে যদি 500 ছাত্র থাকে, আচ্ছা 500 ছাত্র আমি বাদই দিলাম, আমি ধরে নিলাম আমার ক্লাসে মাত্র 50 জন ছাত্র থাকে, ওখানে আমি যদি লেকচার মেথডে যাই, তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যাচাই করতে পারবো না, প্রত্যেক ছাত্রকে যাচাই করতে পারবো না যে কে আমার কথা ভালো করে বুঝতে পারছে, কে কম বুঝতে পারছে, কে কম কথায় বুঝে যায়, কে বেশি কথায় বুঝে যায়। শিক্ষার্থীরা আমরা জানি সবাই আমরা মানুষ, সব মানুষের কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, সবার ব্যক্তিগত পার্থক্য থাকে, সবার ব্রেন পাওয়ার মানে সমান থাকে না। কেউ খুব তাড়াতাড়ি জিনিসটা ক্যাচ করতে পারে, কেউ মোটেই বুঝতেই পারে না, কেউ হয়তো অনেক জিনিসটা ক্যাচ করতে বা বুঝতে অনেক বেশি সময় নেয়। তো লেকচার মেথডের একজন প্রফেসর কিংবা স্যার
যে পদ্ধতি শিক্ষা লেকচার মেথডে দেবেন তিনি সেই জিনিসটা যাচাই করতে পারেন না বা বিবেচনা করা তার পক্ষে কঠিন হয়ে যায় যে কোন ছাত্রটা আমার বুঝতে পারলো, কোন ছাত্রটা বুঝতে পারলো না। মনোযোগ হ্রাস হয়ে যায়, মানে মনোযোগটা কমে যায়, শিক্ষার প্রতি যেটা মনোযোগ সেটা কিন্তু কমে যায়। দীর্ঘ বক্তৃতা শিক্ষার্থীদের মনোযোগ হারানোর কারণ হতে পারে। অনেক সময় আমি যদি একঘেয়েমি লেকচার শুধু দিতে থাকি, আপনার কি শুনতে ভালো লাগবে? মোটেই ভালো লাগবে না, মনে হবে যে একটু কিছু হাসি ঠাট্টা কিছু নেই, বা ক্লাসটা একটু মানে সাফল্যমণ্ডিত হচ্ছে না এই ধরনের মনে হবে। সীমিত প্রতিক্রিয়া, শিক্ষার্থীদের বোঝার মাত্রা সম্পর্কে শিক্ষকের তাৎক্ষণিক ধারণা পাওয়া কঠিন, যে শিক্ষার্থীরা বুঝতে পারলো কি না বা কতটুকু বুঝতে পারলো এই জিনিসটা শিক্ষক বুঝতে পারেন না, কারণ তাৎক্ষণিক ধারণা তিনি বুঝতে পারেন না। কেন বুঝতে পারেন না? কারণ হচ্ছে এই যে এত ছাত্র একসঙ্গে এতগুলা ছাত্রকে তিনি লেকচার মেথডে করাচ্ছেন, তাই তিনি সেটা বুঝতে অসুবিধা হয়। তো বক্তৃতা পদ্ধতিকে যদি আমরা কার্যকারিতা করতে চাই, অর্থাৎ কার্যকর করতে চাই, তাহলে তার কিছুটা উপায় রয়েছে। কী কী উপায় রয়েছে আমরা একটু দেখে নিই। ইন্টারেক্টিভ করা, ক্লাসটাকে ইন্টারেক্টিভ করতে হবে। ইন্টারেক্টিভ মানে কি? সবসময় প্রশ্ন উত্তর করতে হবে, বা গ্রুপ আলোচনা করতে হবে, বা কুইজে যোগ দিতে হবে। সবসময় যদি আমরা প্রশ্ন উত্তর করতে থাকি ক্লাসের মধ্যে, তারপর গ্রুপ ডিসকাশনের যদি ব্যবস্থা করা হয়ে থাকে, কিংবা যদি কুইজ কম্পিটিশন করানো হয়ে থাকে, তাহলে কিন্তু ক্লাসটা ইন্টারেক্টিভ হবে, তার মনোযোগ বৃদ্ধি হবে। ভিজুয়াল এইডস ব্যবহার, তো ভিজুয়াল এইডস যদি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, তাহলে চিত্র, ভিডিও, স্লাইড এবং ডায়াগ্রাম এইগুলা ব্যবহার করলে বক্তৃতা পদ্ধতিটা আকর্ষণীয় হয়, অর্থাৎ ছাত্ররা খুব বেশি করে বা ভালো করে বুঝতে পারে। স্লাইডে যদি কিছু দেখানো হয় টিভির পর্দায় বা ডিজিটাল বোর্ডের পর্দায়, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের মাধ্যমে, তখন জিনিসগুলা ছাত্ররা খুব সহজে বুঝতে পারে বা ক্লাসটা তাদের মনোযোগ হয় বা আকর্ষণীয় হয়। সংক্ষিপ্ত বা সুনির্দিষ্ট, দীর্ঘ বক্তৃতার পরিবর্তে সংক্ষিপ্ত সেশন এবং বিরতি দেওয়া। ক্লাসটা লেকচার মেথডের যেটা ক্লাসটা অতিরিক্ত সময় না নিয়ে ক্লাসটার যে সময়টা কমাতে হবে। দীর্ঘ বক্তৃতা না দিয়ে কম সময়ের মধ্যে আমরা সেশনটাকে শেষ করব এবং কিছুটা বিরতি নেব। বিরতি মানে তাদেরকে কিছুটা রেস্ট দিতে হবে, দীর্ঘ বিরতি না নিয়ে। শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, অর্থাৎ বক্তৃতার মাঝে শিক্ষার্থীদের ছোটো ছোটো কাজ বা আলোচনায় অংশগ্রহণ নিতে উৎসাহিত করা। যে বক্তৃতা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের ছোটো ছোটো কাজ আমরা দিতে পারি, বা তাদের আলোচনায় অংশগ্রহণ করাতে উৎসাহিত করতে পারি। যে গ্রুপ ডিসকাশন হচ্ছে, তোমরা সবাই অংশগ্রহণ করো, বা প্রত্যেককে আমরা গ্রুপ বানিয়ে এই গ্রুপের মধ্যে একটা কাজ দিয়ে দিলাম যে সবাই মিলে তোমরা এই কাজটা করো, একজন তোমরা গ্রুপ লিডার হয়ে যাও। তো আমি শুধু আমার বক্তৃতা পদ্ধতিতে আমি শুধু লিডারগুলোকে ক্যাচ করব, যে ওই তোমার গ্রুপে কি আলোচনা হলো, তুমি এসে প্রেজেন্টেশন দাও। তো এখানে গ্রুপের সবাই কি করবে, এই গ্রুপ লিডারকে মানবে এবং সবার মতামত তারা গ্রুপ লিডারের কাছে তুলে ধরবে, অর্থাৎ সবাই সেখানে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, এই ধরনের ব্যবহারিক উদাহরণ আমরা ব্যবহার করতে পারি। তো এটা উদাহরণ আছে, তো উদাহরণ আর দিচ্ছি না, এবার আমরা পরবর্তীতে যাই। আলোচনা পদ্ধতি, এতক্ষণ আমরা দেখলাম যে লেকচার মেথড, এবার আমরা দেখব ডিসকাশন মেথড। ডিসকাশন মেথড মানে কি বুঝলেন? ডিসকাশন করা, ভেরি সিম্পল। আলোচনা মানে কি? আলোচনা করা। আমরা 2-3 জন মিলে একসঙ্গে আলোচনা করবো, দ্যাট ইজ কল আলোচনা পদ্ধতি। কিন্তু তারও কিছু বৈশিষ্ট্য আছে, তারও কিছু আমাদের সুবিধা আছে, অসুবিধা আছে, সবগুলো জিনিস একটু আমরা দেখে নেব এক ঝলক। শিক্ষণের একটি সক্রিয় এবং শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। আচ্ছা, আগের যেটা ছিল সেটা কি ছিল? শিক্ষক কেন্দ্রিক। মাথায় রাখবেন, আগেরটা ছিল শিক্ষক কেন্দ্রিক। বক্তৃতা পদ্ধতি একটা শিক্ষক কেন্দ্রিক, আর আলোচনা পদ্ধতি বা ডিসকাশন মেথড হচ্ছে একটা কি? শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা বিষয়বস্তু নিয়ে মুক্তভাবে আলোচনা, তাদের মতামত বিনিময় এবং সমালোচনামূলক চিন্তাভাবনার মাধ্যমে শিখে। এখানে শিক্ষার্থীরা কি করতে পারে? শিক্ষক যে বিষয় নিয়ে আলোচনা করছেন, এখানে ছাত্ররা মুক্তভাবে আলোচনা করতে পারে। অর্থাৎ স্যার এটা কি বুঝলেন? আমি বুঝলাম না স্যার, এটা কি করে হলো স্যার? অর্থাৎ স্যারকে অনেক বেশি প্রশ্ন করা যায়, শিক্ষককে এখানে অনেক বেশি প্রশ্ন করা যায়, অনেক ডাউট ক্লিয়ার হয়ে যায়। না স্যার, এটা তো এটা না হয়ে যদি এরকম হতো তাহলে মনে হয় ভালো হতো, এই ধরনের মতামত বিনিময় করা যায়। বা না স্যার, এটা তো আমার কাছে ভালো লাগছে না, অর্থাৎ ক্রিটিসিজম আপনি বের করতে পারেন। দ্যাট ইজ কল সমালোচনামূলক চিন্তাভাবনার মাধ্যমে তারা শিখে আলোচনা পদ্ধতিতে। এই পদ্ধতিতে শিক্ষক সাধারণত সুবিধা দানকারী। আলোচনা পদ্ধতিতে শিক্ষক কিন্তু এজ এ টিচার নয়, শিক্ষক এজ এ ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করেন।
আলোচনা পদ্ধতিতে শিক্ষক কী হিসাবে কাজ করেন বা আলোচনা পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা কী, প্রশ্ন আসতে পারে। ডিসকাশন মেথডে একজন শিক্ষকের ভূমিকা কী? তো শিক্ষকের ভূমিকা হচ্ছে সুবিধা দানকারী বা অ্যাজ এ ফ্যাসিলিটেটর, ঠিক আছে, ফ্যাসিলিটেটর, ঠিক আছে ভাই, হিসাবে কাজ করেন এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করেন, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে প্রত্যেকটা কাজে, এখানে শিক্ষক কী করেন, তাদেরকে উৎসাহিত করতে পারেন। আলোচনা পদ্ধতির বৈশিষ্ট্য আমরা দেখি। আলোচনা পদ্ধতিটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। আগে বলেছিলাম শিক্ষার্থীরা নিজেরা বিষয় নিয়ে চিন্তা করতে পারে, নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারে, তাছাড়া প্রশ্ন করতে পারে, মতামত প্রকাশ করতে পারে। মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়া মানে কি, শিক্ষার্থী শিক্ষক বা শিক্ষার্থী মানে একজন আরেকজন, তারা পড়ুয়ার মধ্যে কিংবা পড়ুয়া এবং শিক্ষকের মধ্যে দ্বিমুখী যোগাযোগ থাকে, অর্থাৎ সবাই মিলে আলাপ আলোচনা করার সুযোগ পায়, একজনে আরেকজনের কথাটা মানে তার মনের যে কথাটা সেটা শেয়ার করতে পারে। মুক্ত চিন্তার প্রকাশ, আলোচনা পদ্ধতিতে শিক্ষার্থী কী করতে পারে, তার মনের মধ্যে এই টপিক নিয়ে যত চিন্তা চলে আসে সে কিন্তু সবগুলো শেয়ার করতে পারে, এখানে কোনো বাধ্যকতা নাই। শিক্ষার্থীদের নিজস্ব দৃষ্টিভঙ্গি শেয়ার করার সুযোগ দেওয়া হয়। গ্রুপ বা শ্রেণীভিত্তিক, সাধারণত ছোট দলে বা পুরো দলের সাথে আলোচনা করা হয়, সাধারণত কী করা হয়, ছোট দলে কিংবা পুরো শ্রেণীর সাথে আলোচনা হয়। তারপর দেখি আলোচনা পদ্ধতির ধরন। আলোচনা পদ্ধতির বেশ কিছু ধরন আছে, যেমন ধরুন শ্রেণী আলোচনা। শ্রেণী আলোচনা মানে কি ভাই, ক্লাসরুম ডিসকাশন। আমরা আলোচনা কী প্রকারে আমরা আলোচনা পদ্ধতি আমরা একটু দেখি। আমরা অনেক সময় কী করি, ক্লাসরুমে ডিসকাশন করি, পুরো শ্রেণী একটি নির্দিষ্ট বিষয়ে শিক্ষকের নির্দেশনায় আলোচনা করে। আপনি একজন শিক্ষক, আপনি ক্লাস 3-তে গেলেন, গিয়ে বলেন যে আজকে আমরা হাতি নিয়ে পড়বো, হাতি নিয়ে জানবো, ঠিক আছে, তোমরা হাতি দেখেছো তো, হ্যাঁ, তো হাতিটা কেমন, হাতিটা কী করে হয়, তো তোমরা প্রত্যেকে একটা করে হাতির একটা ছবি অঙ্কন করো দেখি, তখন তারা আনন্দ পাবে, মজা পাবে, ঠিক আছে। তো হাতি নিয়ে কার কি মনে হয়, তোমরা সবাই নিজেদের মধ্যে একটু ভাবো তো, ডিসকাস করো তো, আমিও তোমরা কথাগুলো শুনবো, হাতি নিয়ে আজকে আমরা গল্প করব। তো তাতে করে তারা কী করে, ছাত্ররা মনোযোগ তাদের বৃদ্ধি হয়। অর্থাৎ শিক্ষকের নির্দেশনা দিলেন যে হাতি নিয়ে আলোচনা করব, তার মানে ছাত্ররা সবাই পুরো ক্লাস হাতি 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 হাতি। তারপরে যে গ্রুপ ডিসকাশন, গ্রুপ আলোচনা, তখন শিক্ষক কী করলেন, ক্লাসরুমটাকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য বললেন যে তোমরা কাজ করো, এই 5 জন, এই গ্রুপে 5 জন, ওই গ্রুপে 5 জন, ওই গ্রুপে 5 জন, ওই গ্রুপে 5 জন, 20 জনকে আপনি 4টা ভাগে ভাগ করে দিলেন। এবার গ্রুপ একে বললেন যে তোমরা হাতি সম্বন্ধে তোমাদের কার কি মনে হয় তোমরা একটা কপিতে সবাই মিলে লেখো। গ্রুপ বিকে বললেন তোমরাও সেম হাতি সম্বন্ধে তোমরা কি মনে হয়, নিজেদের চিন্তা ভাবনা, হাতি দেখেছো তো, হাতিটা দেখতে কেমন, হাতিটা কি খায়, বা হাতির কাজ কি, হাতির দিয়ে ভালো কাজ কি হয়, হাতি দিয়ে খারাপ কাজ কি হয়, এই সবগুলো মিলে তোমরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করে একটা খাতায় তোমরা এই পয়েন্টগুলো লিখে নাও, বা হাতি সম্বন্ধে তোমরা যা মনে হয় তোমরা লেখো, বা যদি লিখতে না পারো তাহলে আমাকে বলো, সবাই মিলেমিশে আমাকে বলো গ্রুপের মাধ্যমে। তখন তারা নিজেদের মধ্যে ডিসকাশন করে পয়েন্টগুলো শিক্ষককে বলবে, অর্থাৎ গ্রুপ ডিসকাশনে আলোচনা থাকবে। বিতর্ক বা ডিবেট, এখানে দুটি দল বিপরীতমুখী মতামত আলোচনা করতে পারে, এখানে আলোচনা মানে কি, ডিবেট কম্পিটিশনও হতে পারে। তো আলোচনা পদ্ধতির সুবিধা কি, এটা হচ্ছে সক্রিয় শিখন, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিয়ে জ্ঞান অর্জন করে, মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন, শিক্ষার্থীরা অ্যাক্টিভলি এখানে অংশগ্রহণ করে এবং জ্ঞান অর্জন করে। সমালোচনামূলক চিন্তা, বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং বিশ্লেষণের মাধ্যমে সমালোচনামূলক ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটে। তারা স্যার এটা তো এইরকম হচ্ছে না, আমার মনে হয় এটা যদি, যেমন আপনি ধরে নিন কাগজের একটা নৌকা, আপনি কী করলেন, কাগজের নৌকা একটা বানিয়ে দিলেন, তো নৌকাটা বানালে আপনি এক ধরনের নৌকা বানালেন, মানে কি এখন বুঝাতে পারছি না, আমি দেখাতে পারছি না, ভিজুয়ালে দেখাতাম যে নৌকার যে নিচ সাইড, নৌকার যে নিচের অংশ সেটা একটু ত্রিভুজের মতো হয়ে গেছে। আপনি একটা নৌকা বানালেন, যে নৌকার নিচের সাইডটা কাগজ দিয়ে নৌকা বানালেন, সেটা নিচের সাইডটা কী হয়ে গেল, ত্রিভুজের মতো আপনি তাকে বানানো শিখালেন। তো আরেকজন ছাত্র বললো না স্যার এটা তো নিচেরটা তো মানে কি হয়ে গেছে, ত্রিভুজের মতো হয়ে গেছে, এটা তো মানে মাটিতে বসানো যাচ্ছে না, এটা তো কোনো এক জায়গায় স্থির অবস্থায় বসাতে পারছি না, পড়ে যাচ্ছে। তো স্যার আমি মনে হয় এই ধরনের বানাই। তো ছাত্ররা কী করলো, একটা ছাত্র আরেক ধরনের নৌকা বানানো কাগজ দিয়ে, যেটা নৌকার যে নিচু অংশ সেটা সমতল করলো, সমতল দিয়ে নৌকা বানালো। তার মানে তখন তো এই দেখুন স্যার আমি সমতল বানিয়েছি, তার মানে
এটা কিন্তু এবার মাটিতে বসবে, এবার আমি রশি বেঁধে এটাকে টেনে টেনে নিয়ে যেতে পারবো, এটা পড়বে না। তো এই দেখুন, তার মধ্যে ক্রিয়েটিভিটি চলে আসলো, সৃজনশীলমূলক চিন্তাভাবনা চলে আসলো এই সমালোচনামূলক চিন্তার মাধ্যমে। তারপর এখানে দলগত দক্ষতা, এখানে তারা দলগত কাজ করে বা দলের গ্রুপের যে লিডার থাকে তার নেতৃত্ব প্রদানের সে সুযোগ পায় এবং যোগাযোগ দক্ষতাটা উন্নত হয়। এই ধরনের যদি ডিসকাশন গ্রুপে আমরা ক্লাস করি তাহলে শিশুদের আগ্রহ বৃদ্ধি পাবে। শিশুদের মতামত প্রকাশের সুযোগ তাদের শেখার আগ্রহ বাড়ায়। তারা যত বেশি মতামত প্রকাশ করতে পারে তত কিন্তু তারা শেখার উৎসাহ তাদের বৃদ্ধি হয়, একঘেয়েমি ভাবটা তাদের চলে যায়। বাস্তব জীবনের প্রস্তুতি, সেই বাস্তব জীবনের আলোচনা এবং সমস্যার সমাধানে তারা দক্ষতা তাদের বৃদ্ধি হয়। তো এবার দেখব আমরা আলোচনা পদ্ধতির কিছুটা অসুবিধা রয়েছে। অসুবিধাগুলো কি? অসুবিধাগুলো হচ্ছে এই পদ্ধতির সময় সাপেক্ষ। এবার একটু ভেবে দেখুন তো, আপনি প্রত্যেককে এক এক করে যদি কাগজের নৌকা বানাতে দেন, যে তোমরা সবাই এক এক করে কাগজের নৌকা বানাও, বানানো তো শিখবে, সব কিছু ঠিক আছে, কিন্তু সময় কতটুকু যাবে ভেবে দেখছেন? বিষয়ের গভীর আলোচনার জন্য বেশি সময় লাগতে পারে, ঠিক আছে। অসম অংশগ্রহণ, কিছু শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশ নিতে পারে, অন্যরা নীরব থাকতে পারে। যেমন আপনি গ্রুপ ডিসকাশন করলেন, 10 জনকে দিয়ে একটা গ্রুপ বানালেন, আপনি লক্ষ্য করলেন না, দেখলেন 5 জন কী করছে, খুব মনোযোগ দিয়ে কাজ করছে, সবাই অংশগ্রহণ করছে, বাকি 5 জন চুপচাপ বসে আছে, খালি ওদের কথাটা শুনছে, কেউ কিছু নিজের মত করে প্রকাশ করতে পারছে না। সুতরাং এটা একটা অসম অংশগ্রহণ বলতে পারে, অর্থাৎ কোনো শিক্ষার্থী কী করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। অংশগ্রহণ করতে পারে না মানে সে জানে না, তার শেখার ক্ষমতা কম, বোঝার ক্ষমতা কম, যার জন্য। বিষয় ভ্রষ্টতা, আলোচনা মূল বিষয় থেকে সরে যেতে পারে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আলোচনা মানে মূল বিষয় থেকে সরে যেতে পারে মানে কি, আমি যে কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, আমি এই ডিসকাশনে যাব, তারপর এক ডিসকাশন থেকে আরেক ডিসকাশনে চলে যাব, এক টপিক থেকে অন্য টপিকে আমি চলে যেতে পারি। তার ফলে আমার যে মূল যে বিষয়টা আমি শেখাতে চলেছি এটা হয়তো আমার বাদ পড়ে যেতে পারে। যেমন আমরা অনেক সময় গল্প করি না, 2-3 বন্ধু মিলে যখন কথা বলি, তো দেখুন একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে শুরু করছি, তো ওই বিষয় নিয়ে কথা বলতে বলতে আর কত বিষয় আমরা কথা বলে দেবো আমরা নিজেই জানি না। পরে দেখা যাবে আমি তো তাকে যা কথাটা বলার ছিল সেটাই তো বলিনি, তাই তো। এই ধরনের অনেক সময় মিসম্যাচ হয়ে যায় বেশি আলোচনা করতে গেলে। এখানে শিক্ষকের দক্ষতা প্রয়োজন আছে। এই যে আলোচনা ক্লাসে শিক্ষার্থীদের কি করে কন্ট্রোল করবেন, শিক্ষার্থীদের অনেক বেশি শিক্ষার্থীকে একসঙ্গে যে আলোচনা পদ্ধতিতে কীভাবে তিনি ট্যাকল দিবেন, সেটার জন্য শিক্ষকের অনেক বেশি দক্ষতা দরকার আছে। শিক্ষক যদি দক্ষ না হন তাহলে কিন্তু সবাইকে কন্ট্রোল দিতে পারবে না, ক্লাসটা হই হাল্লা হয়ে যাবে। আর আপনি যদি আবার একটু ধমক দিয়ে দেন, চুপ, এদের যদি ধমক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সব ক্লাস খেসতে গেল। সবাই শিক্ষার্থী যখন ভয় পেয়ে যাবে তখন আর আপনার আলোচনা অংশগ্রহণ করবে না। তো এমনভাবে ট্যাকল দিতে হবে যাতে ক্লাসটা লক্ষ্যভ্রষ্ট না হয়, শ্রেণীকক্ষটা আমাদের মোটামুটি আমাদের যে ক্লাসরুম সিচুয়েশন সেটা বজায় থাকে, বেশি হই হাল্লা না হয় এবং ক্লাসটা সুন্দর মতো সাকসেস হয়। তার জন্য শিক্ষকের দক্ষতার প্রয়োজন আছে। এটা বড় শ্রেণীর জন্য কঠিন, আলোচনা পদ্ধতি বড় শ্রেণীর জন্য কঠিন। কারণ কি, এক এক করে আলোচনা সবাই যদি কথাবার্তা বলে থাকে তাহলে বড় ক্লাসে বা বেশি সংখ্যক শ্রেণীর ক্লাসে, যে সকল ক্লাসে অনেক বেশি ছাত্র আছে তাদের জন্য আমরা কিন্তু সেই আলোচনা পদ্ধতি করাতে পারি না, কঠিন হয়ে যাবে। হবে কি না হবে না বলুন তো? অত্যাধিক শিক্ষার্থী থাকলে আলোচনা ব্যবস্থাপনা জটিল হতে পারে। তো আলোচনা পদ্ধতির কার্যকরতা বৃদ্ধির উপায় কী দেখি আমরা। সুনির্দিষ্ট বিষয় নির্বাচন, আলোচনার জন্য স্পষ্ট ও প্রাসঙ্গিক বিষয় নির্বাচন করতে হবে। যে কী বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, এই আলোচনার বিষয়টা যেন একদম স্থির থাকে, আমরা কোনো অবস্থাতেই আমাদের টপিক চেঞ্জ করব না। আমরা আজকে আলোচনা পদ্ধতি নিয়ে আলোচনা করছি, অর্থাৎ শিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আমরা এবার আজকের ক্লাসে শিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব, যাই করি না কেন। আমরা কখনো অন্য কোনো টপিকে যাব না, বাংলা ব্যাকরণ, বাংলা গ্রামারের কোনো ক্লাসে আমরা আজকের এই ক্লাসে আমরা শিফট করব না। কারণ কি, কারণ আমরা নির্দিষ্ট বিষয় আজকে বেছে নিয়েছি যে আমরা শিক্ষণ পদ্ধতি শিখব বাংলা প্যাডাগজির। তার মানে আমরা সুনির্দিষ্ট বিষয় নির্বাচন করেছি। তার মানে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এই শিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব, আমরা বাংলা ব্যাকরণের কোনো অংশ আমরা এখানে টেনে আনব না। ক্লিয়ার? নিয়মকানুন নির্ধারণ, কিছু নিয়মকানুনগুলো নির্ধারণ করে দিতে হবে। যেমন সময়সীমা, যদি কাগজে নৌকা বানাতে দেই, তোমরা সবাই কিন্তু তোমাদের কাছে 3 মিনিট সময় আছে, তার মধ্যে নৌকা বানাতে হবে। সময় যদি নির্ধারণ করে দিই তাহলে সময়টা বেঁচে যাবে।
তাই তো? নাহলে কেউ হয়তো দেখবেন 1 ঘন্টায় বানাচ্ছে, কেউ আধা ঘন্টায় বানাচ্ছে, কেউ 15 মিনিটে বানাচ্ছে, ক্লাসটা লাঠে চলবো। সম্মানজনক মত প্রকাশ, এমন মানে আলোচনা এমনভাবে আমরা তাদের নিজেদের স্বাধীনতা দেব যে তোমাদের যা মনে হয় তা বলো। তার মানে তা নয় যে একজন আরেকজনকে গালি দিয়ে দেবে বা একজনের কথা আরেকজনের মনে আঘাত লেগে যায়, সেই রকম স্বাধীনতা আমরা তাকে দেবো না। তার জন্য একটা রুলস রেগুলেশন থাকতে হবে। এবং শ্রবণের নিয়ম স্থাপন, যে একজন যখন কথা বলবে বাকিরা কিন্তু শুনতে হবে। সবাই একসঙ্গে কথা বলে চলবে না। সবাই একসঙ্গে কথা বলে কে কার কথা শুনবে রে? একজন ক্লাসের একজন যখন কথা বলবে, আলোচনা ডিসকাশন মানে কি, সবাই আলোচনা করবে, সবাই নিজে নিজের মত দেবে, কিন্তু এক এক করে। একজনে যখন কথা বলবে তখন বাকিরা কিন্তু তোমরা সাইলেন্ট থাকবে। তার কথাটা শেষ হওয়ার পর আরও একজন কথা বলবে। এইভাবে আপনি নিয়ম করে দেবেন যে তুমি প্রথমে বলবে, তারপর তুমি বলবে, তারপর তুমি বলবে, তারপর তুমি বলবে। এই ধরনের একটা নিয়ম দিতে হবে। এবার শিক্ষকের ভূমিকা কী? শিক্ষকের উচিত আলোচনাকে দিক নির্দেশনা দেওয়া এবং বিষয় ভ্রষ্টতা রোধ করা। শিক্ষকের ভূমিকা হচ্ছে আলোচনাটা কোন দিকে যাচ্ছে, কোনো উল্টাপাল্টা মোড় নিচ্ছে না তো, সঠিক রাস্তায় যাচ্ছে তো আমাদের আলোচনা, এই দিকে তিনি দেখতে হবে। এবং যদি দেখা যায় যে না, আমি যে আলোচনা দিয়েছি ছাত্ররা তো আমার এই টপিক থেকে বাইরে চলে যাচ্ছে, তখন আপনি তাকে এখানে বেঁধে দেবেন যে না 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 না, আমি এই টপিক নয়, আমি তো ওই টপিক বলেছিলাম, তোমরা ওখানে কেন চলে গেলে, আবার ব্যাক টু দ্য পয়েন্টে চলে আসো। এইভাবে শিক্ষকের এখানে ভূমিকা রয়েছে। ছোট ছোট দল গঠন করতে হবে। ছোট ছোট দল গঠন করলে কি হবে, ম্যাক্সিমাম সব ছাত্রছাত্রীরা কিন্তু অংশগ্রহণ করতে পারে। বড় শ্রেণীকে ছোট ছোট দলে ভাগ করে আলোচনা সহজ করা। ঠিক আছে, একসঙ্গে যদি 50 জনের গ্রুপ করে দিই তাহলে কি করে হবে? সবাই হই হাল্লা করে, 5 জন 5 জন বা 4 জন 4 জন যদি গ্রুপ করি তাহলে সবাই মতামত দিতে পারবে, সবাই সবার কথাটা শুনতে পাবে, আলোচনাটা ভালো হবে। প্রশ্ন এবং উদ্দীপক ব্যবহার। বিভিন্ন চিন্তাশীল প্রশ্ন, যে এই টপিক থেকে তোমাদের কী মনে হয়, তোমরা প্রশ্ন করো তো, যে এটা কেন হলো, কী করে হলো, এই ধরনের যে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন তোমরা নিজে নিজে বের করো। এবং তারা নিজেরাই নিজে কিন্তু উত্তর দেবে। প্রশ্ন করবে তারাই, কিন্তু উত্তরও কিন্তু তারা দেবে। আর যদি কোনো উত্তর যদি তাদের জানা না থাকে তাহলে শিক্ষক তাদের উত্তরদানে সাহায্য করবেন, যাতে করে তারা বাস্তব উদাহরণ দিয়ে আলোচনা শুরু করা যায়। সকলের অংশগ্রহণ নিশ্চিত করা। এখানে শিক্ষকের একটা বিরাট কর্তব্য হচ্ছে, বিশেষ কর্তব্য কি, সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেখতে হবে যে সব ছাত্ররা আমার এখানে অংশগ্রহণ করছে কিনা না, পার্টিসিপেট করছে কিনা না। অনেক ক্লাসে আছে যে লাজুক ছাত্র আছে কিংবা নীরব শিক্ষার্থী আছে, তাদেরকে উৎসাহিত করতে হবে যে এই তোমরা করতে হবে, কিন্তু দেখো তারা কি মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, তাই না, তুমিও করো, দেখবে কত মজা লাগবে, কত আনন্দ লাগবে, ঝলক দিখলা যা। তাদের কি করতে হবে, একটা আনন্দ মজা দিতে হবে। আচ্ছা, আলোচনা পদ্ধতি এবং বক্তৃতা পদ্ধতি আমরা আলোচনা করলাম, বুঝা গেল। কিছু সমস্যা আছে, আমি আবার বলছি, যদি কোনো সমস্যা থাকে টপিকগুলোর মধ্যে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন। এবং আমরা একটা অ্যাপ লঞ্চ করেছি যার নাম হচ্ছে সহজগুরু অ্যাপ। আপনি প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপ ডাউনলোড করে আমাদের কোর্সে জয়েন হয়ে গেলে আপনি এই পিডিএফটা পেয়ে যাবেন, কিন্তু পিডিএফটা আপনি পড়তে পারবেন। ঠিক আছে, পিডিএফটা পড়তে পারবেন আপনি এই অ্যাপের মাধ্যমে। ঠিক আছে ভাই, যদি পিডিএফটা চান তাহলে অবশ্যই আমাদের অ্যাপটা ডাউনলোড করে আপনি পিডিএফটা পড়তে পারবেন। আর সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই দেখলে আপনার পিডিএফটা পড়া লাগবে না। ক্লাস দেখার সঙ্গে সঙ্গে আমরা শুধু এখানে যা লেখা আছে আমরা শুধু তা বলছি না, আর অনেক কিছু জিনিস আপনাদেরকে, ছোট ছোট জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো পয়েন্টে যদি কোনো সমস্যা থেকে থাকে যা আপনারা বুঝতে পারেননি, সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানান। আমরা পরবর্তী ক্লাসে কিংবা কমেন্টের মাধ্যমে আপনার সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ক্লিয়ার? দুটা আমরা গেলাম, দুটা কেমন হলো বলুন তো? ক্লিয়ার হলো দুইটা টপিক? তো এবার আমরা দেখব প্রদর্শন পদ্ধতি বা ডেমনস্ট্রেশন মেথড। ডেমনস্ট্রেশন মানে কি এবার আমরা একটু দেখি। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে প্রদর্শন। আচ্ছা, প্রদর্শন মানে কি? প্রদর্শন করা, প্রদর্শন মানে কি দেখা, দেখে দেখে শেখা। দেখে দেখে বলতে কি আমি নকল করা না, কোনো কিছু দেখে তারপর ওই জিনিসটা দেখে শেখা। আমি কোনো কিছু জিনিস আমার সামনে ছিল, ওই জিনিসটা দেখলাম, দেখার পর ওই জিনিস সম্বন্ধে আমি শিখলাম, দ্যাট ইজ কল্ড প্রদর্শন। যেমন আমার সামনে একটা রাস্তা আছে, আমি যেখানে বসে আছি এবারে আমার সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা আমি দেখলাম, রাস্তার দিকে একটা গাড়ি আসছে, গাড়ি যাচ্ছে, কিছু মানুষ যাতায়াত করছে। তো এটা থেকে আমি কি শিখলাম? যে মানুষ রাস্তার শুধু বাম পাশেই হাঁটে,
নিজের বাম পাশ দিকে গাড়ি যায় এবং এই বাম পাশের যে ফুটপাত আছে ওই ফুটপাতে কিন্তু মানুষ হেঁটে যাচ্ছে, কেউ কিন্তু ডান সাইডে যাচ্ছে না। ঠিক আছে, যেখানে স্পিড ব্রেকার থাকবে সেখানে একটু গাড়ি ব্রেক করতে হবে। এই জিনিসগুলো আমি শিখলাম, এই যে রাস্তাটা দেখে কিন্তু এই জিনিসগুলো আমি এবার শিখলাম। তাই এটাকে প্রদর্শন পদ্ধতি ডেমনস্ট্রেশন মতো আরও আছে, আমরা ক্লিয়ার করছি। প্রদর্শন পদ্ধতি বা ডেমনস্ট্রেশন মেথড হচ্ছে শিক্ষণের একটি কার্যকর পদ্ধতি, যেখানে শিক্ষক বা বিশেষজ্ঞ কোনো বিষয়, প্রক্রিয়া, দক্ষতা বা ধারণা ব্যবহারিকভাবে দেখান, মানে তিনি সেটা ব্যবহার করে দেখান, যে এই দেখো, মানে প্রমাণিক একটা প্রমাণ সহকারে তিনি দেখান বা প্রদর্শন করেন, যাতে শিক্ষার্থীরা সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে শিখতে পারে। ঠিক আছে, শিক্ষক সেই জিনিসটা যেটা দেখাবেন, যাই কিছু শিক্ষক দেখান না কেন, সেটা একদম ব্যবহার করে দেখাবেন, যে ওই জিনিসটা ওই হচ্ছে ব্যবহার, এই জিনিসটাকে এইভাবে ব্যবহার করতে হয়, যাতে করে শিক্ষার্থীরা সরাসরিভাবে পর্যবেক্ষণের মাধ্যমে তারা কি করতে পারে, শিখতে পারে। তার কিছু বৈশিষ্ট্য কি, যেমন ধরো দেখে নিই আমরা। এক নম্বর হচ্ছে ব্যবহারিক উপস্থাপনা। শিক্ষক কোনো কাজ বা কোনো কিছু পরীক্ষা বলতে আমরা যে এক্সাম দিচ্ছি এই পরীক্ষা নয় কিন্তু ভাই, সায়েন্টিফিক পরীক্ষার কথা বলছি। সায়েন্টিফিক পরীক্ষা বুঝলেন তো, সায়েন্টিফিক পরীক্ষা। তারপর প্রক্রিয়া বা দক্ষতা সরাসরি প্রদর্শন করেন। ঠিক আছে, যে কোনো কাজ সরাসরি তিনি কাজটা করে দেখালেন, যে এই দেখো আমি এইভাবে কাজটা করলাম, তোমরা ওইভাবে করো। ঠিক আছে, যে কোনো পদ্ধতি, যে এই কাজটা এইভাবে হচ্ছে না তো কোনো ব্যাপার নয়, দেখো আমি ওইভাবে করে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, এই ক্লাসটা এইভাবে হচ্ছে না, এই কাজটা ঠিক আছে, চলো আমি অন্য একটা উপায়ে তোমাদের করে দিচ্ছি। তারপর সঙ্গে সঙ্গে তিনি অন্য একটা পদ্ধতিতে করে দিলেন, অন্য একটা প্রক্রিয়া তিনি করে দিলেন, যেটা ছাত্ররা সামনে করলেন এবং ছাত্ররাও আপনার সঙ্গে সঙ্গে তার পরবর্তীতে সেটা করে নিল, যার ফলে শিখে নিল। সরাসরি প্রদর্শন করেন। পর্যবেক্ষণ ভিত্তিক, শিক্ষার্থীরা দেখে এবং শুনে শেখে, কখনো কখনো হাতে কলমে অংশ নেয়। ঠিক আছে, যেমন আমরা যদি অঙ্ক করতে যাই, তাহলে অঙ্ক করতে গেলে আমরা কি করতে পারি, আমাদের দেশলাইয়ের কাঠি ব্যবহার করতে পারি। ছোটো ক্লাসে আমরা ম্যাথস করাতে দেশলাইয়ের কাঠি ব্যবহার করতে পারি, বা পাথরের গুটি আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে দেখো কয়টা গুটি আছে, এখানে আছে 4টা গুটি, 1 2 3 4, এরপর হচ্ছে পাথরের গুটি, এখানে আরও 2টা গুটি আছে, এই 4টা গুটি আর এই 2টা গুটি কি হয়ে গেল, এই 2টা গুটি মিলে কয়টা গুটি হয়ে গেল, এখানে দেখো তো কটা গুটি হয়ে গেল, এখানে হয়ে গেল 6টা গুটি। তার মানে এই দুইটা কী করলাম আমরা, একসঙ্গে মিলালাম, একসঙ্গে মিশালাম। তো একসঙ্গে যখন মিশাবো সেটাকে কি বলা হয়, যোগ বলা হয়। এইভাবে তোমরা এখানে 3টা গুটি যদি থাকে, এখানে 2টা গুটি থাকে, সব কটা মিলাও তো দেখি কয়টা হয়। অর্থাৎ শিক্ষক একবার কিন্তু করে দেখিয়েছেন ব্যবহার করে পদ্ধতিটা, তারপর তিনি ছাত্রকে বলছেন যে আমি এটা করলাম, এবার তোমরা করো। ঠিক আছে ভাই, তো শিক্ষার্থীরা দেখে শিখলো, শুনে শিখলো এবং কখনো কখনো হাতে কলমে অংশ নিল। মানে কি, এই যে শিক্ষার্থীরা নিজেও এইভাবে 3টা গুটি হাতে নিল, তারপর আরও 2টা গুটি হাতে নিল। আমি তো এবার খাতায় আঁকছি, দেখাতে পারছি না, তো শিক্ষার্থীরা কী করলো, হাতে নিল, নিয়ে তারা কী করলো, গুটিগুলো গণতে শুরু করলো। তারপর দেখি দৃশ্যমান এইডসের ব্যবহার। কিছুটা দৃশ্যমান জিনিস, যেগুলো মডেল, যন্ত্রপাতি, চার্ট, ভিডিও কিংবা সরঞ্জাম ব্যবহার করা উচিত। শিক্ষক নির্দেশিত, শিক্ষক প্রধান ভূমিকা পালন করেন, তবে শিক্ষার্থীদের প্রশ্ন বা অংশগ্রহণ সুযোগ থাকতে হবে। প্রদর্শন পদ্ধতিতে শিক্ষক বেশিরভাগ সময় তিনি কী করেন, তিনি প্রথমে দেখান, যে কোনো জিনিস তিনি প্রথমে দেখাবেন বা পর্যবেক্ষণ করাবেন, তারপর ছাত্ররা করবে। তবে শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ থাকতে হবে, যদি কোনো জিনিসে তারা যদি না বুঝে তাহলে সেটা যেন সে প্রশ্ন করতে পারে। তো বিজ্ঞানভিত্তিক অনেক প্রদর্শন রয়েছে, যেমন বিজ্ঞানের পরীক্ষা, সায়েন্সের অনেক ল্যাবরেটরিতে পরীক্ষা হয়, যেমন রাসায়নিক বিক্রিয়া বা পদার্থবিজ্ঞানের নীতি, এগুলো আমরা সায়েন্সে আমরা পরীক্ষা করে প্রমাণ করতে পারি। দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ, যেমন কারিগরি দক্ষতা, যেমন কাঠের কাজ, সেলাই, কম্পিউটার সফটওয়্যারের ব্যবহার, এগুলো আমরা সরাসরি দেখি। মডেল মানে মানবদেহ মডেল বা যন্ত্রের কারখানা, এই ধরনের অনেক কিছু প্রদর্শন পদ্ধতি আমরা দেখাতে পারি। প্রদর্শন পদ্ধতির সুবিধা কি একটু সহজে দেখে নেই। বাস্তব অভিজ্ঞতা, তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক প্রয়োগের সাথে সংযুক্ত করা। তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক প্রয়োগের সাথে সংযুক্ত করা, অর্থাৎ আমার যেটা জ্ঞান রয়েছে, আমার যে জ্ঞানটা রয়েছে, জ্ঞানটা আমি কি করলাম, জ্ঞানটা আমার মধ্যে থাকলো না, আমি সেটাকে ব্যবহার করে বাস্তবে রূপায়ণ করলাম। ঠিক আছে, বাস্তব অভিজ্ঞতা আমার তৈরি হয়ে গেল, যে আমি যা শিখলাম সেটা আদৌ সত্যি কিনা না, এইভাবে আদৌ হয় কিনা না, এটা আমি নিজে প্রুভ করে দেখাতে পারি এই প্রদর্শন পদ্ধতিতে। স্পষ্ট বোঝাপড়া,
দৃশ্যমান প্রদর্শন শিক্ষার্থীদের জটিল ধারণা বুঝতে সাহায্য করে। অনেক সময় অনেক কঠিন জিনিস আমরা যেগুলো বুঝতে পারি না, কিন্তু সেইগুলো যখন আমাদের কেউ ডাইরেক্ট দেখিয়ে দেয় সরাসরি আমাদের সামনে, বা জিনিসটা যদি ভিজুয়ালি আমি অনুমান করতে পারি, তাহলে কিন্তু জিনিসটা খুব সহজে বুঝতে পারি। আপনাকে একটা গল্প বলা হলো, অ্যাজ ফর এক্সাম্পল আপনাকে একটা গল্প আমি বললাম, ধরে নিন একটা গল্প, আমি একটা যে কোনো এনি ওয়ান গল্প, আমি আপনাকে রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পটা বললাম, ঠিক আছে, এবং গল্পটা আমি আপনাকে বললাম, আর আপনি রবীন্দ্রনাথের ছুটি গল্পটা বা ছুটি সিনেমাটা আপনি টিভির পর্দায় দেখলেন। আমি আপনাকে পোস্টমাস্টার গল্পটা বুঝিয়ে দিলাম, আর আপনি ছুটি গল্পটা, আপনি আরেকটা গল্প যার নাম হচ্ছে ছুটি, আপনি সেটা টিভির পর্দায় দেখলেন, একটা সিনেমা, ছুটির সিনেমাটা আপনি দেখলেন। আপনার কোন সিনেমার গল্পটা না আমি বলা গল্পটা, কোনটা আপনার বেশি বুঝতে সহজ হবে? নিশ্চয়ই সিনেমাটা আপনার বুঝতে সহজ হবে, কারণ এখানে আপনি দেখছেন, চরিত্রগুলো দেখতে পাচ্ছেন, চরিত্রগুলো কে কী রুল নিচ্ছে, কে কী কথা বলছে, তার গল্প কি হতে চলেছে, বা আপনি এখানে প্রেডিকশনও করে নিতে পারবেন যে তার পরবর্তীতে কি হতে যাচ্ছে। এতটুকু পর্যন্ত হয়, তাই তো? তো তার মানে যদি আমরা দৃশ্যমান যদি কিছু আমরা যদি দেখি, তাহলে খুব সহজে আমরা যে জটিল ধারণা আমরা সহজে বুঝে নিতে পারি। আগ্রহ বৃদ্ধি, তো ব্যবহারিক বা দৃশ্যমান যদি উপস্থাপনা করি তাহলে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা যায়। দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থীরা নিজেরা একই কাজ করার দক্ষতা অর্জন করতে পারে। স্মরণ শক্তি বৃদ্ধি হয়, অর্থাৎ দেখে শেখা তথ্য দীর্ঘস্থায়ী মনে থাকে। ঠিক আছে, যখন আমরা দেখে দেখে শিখবো, এই যে বললাম যে টিভির পর্দায় আপনি যদি কোনো সিরিয়াল দেখুন কিংবা যদি কোনো সিনেমা দেখুন, তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত মাথায় থাকবে। সেই রকম যদি সায়েন্সের কোনো যদি আপনি প্র্যাকটিক্যালি যদি সায়েন্সের কোনো এক্সপেরিমেন্ট করে থাকেন, সেটা কিন্তু আপনি সহজে ভুলবেন না। ঠিক আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ফসফরাস কী কী রয়েছে, সবগুলো একসঙ্গে মিলালে কি হবে, বা কোনটার সঙ্গে কি মিলালে কোন বিক্রিয়া ঘটবে। ঠিক আছে ভাই, যখন আপনি প্র্যাকটিক্যালে যখন করবেন তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, আপনার অনেক বেশি মনে থাকবে। তারপর প্রদর্শন পদ্ধতির অসুবিধা কি, যেমন সম্পদ নির্ভরতা। এখানে ওই যে আমি যে বললাম সায়েন্সের যদি আপনি যদি সায়েন্সেরগুলো যদি আমি পরীক্ষা করতে যাই, অনেক কিন্তু সরঞ্জাম লাগবে, অনেক যন্ত্রপাতি লাগবে, অনেক লিকুইড লাগবে, আমার অনেক কাচের গ্লাস লাগবে, অনেক মেশিন লাগবে, এই সবগুলো তো লাগবে। তো সবসময় সব জিনিসটা হয়তো আমাদের কাছে নাও উপলব্ধি থাকতে পারে, যার ফলে প্রদর্শন পদ্ধতি আমরা করতে নাও পারতে পারি। সময় সাপেক্ষ, এগুলা প্রদর্শনের প্রস্তুতি, এই জিনিসপত্রগুলো রেডি করতে কিংবা এগুলা বাস্তবায়ন করতে সময় লাগে। যেমন রাসায়নিক বিক্রিয়া কিন্তু আমি দেওয়ার সঙ্গে সঙ্গে হয় না, কিছু সময় সেগুলোকে, অনেক কিছু জিনিস আছে যেগুলোকে কিছু সময় রাখতে হয়, তারপর তার প্রমাণ আমরা দেখতে পারি, তাই তো? তারপর সীমিত অংশগ্রহণ, শিক্ষার্থীরা প্রধানত পর্যবেক্ষণ হন এবং সক্রিয় অংশগ্রহণ কম থাকে। ঠিক আছে, এইভাবে রয়েছে প্রদত্ত প্রদর্শন পদ্ধতির কার্যকারিতা বৃদ্ধির উপায়, যেখানে প্রস্তুতি আগে থেকে করতে হবে, তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে শিক্ষার্থীদের, যাতে ছোটো ক্লাস কিংবা বড় ক্লাসে তারা অংশ নিতে পারে। ছোট কাজ হোক বা বড় কাজ হোক, তারা কী করতে পারে, যাতে তারা অংশগ্রহণ নিতে পারে বা উৎসাহিত হয়, এদিকে আমাদের শিক্ষকরা দেখতে হবে। তারপর বড় শ্রেণীতে প্রজেক্টর কিংবা ক্যামেরা ব্যবহার করে প্রদর্শন সবার সামনে দৃশ্যমান করা। বড় ক্যামেরা নাও থাকতে পারে, বড় আমাদের ডিজিটাল বোর্ড নাও থাকতে পারে, তাই বড় ক্লাসে আমরা কি করে দেখাবো? ছোটো যদি ক্লাস হয় তাহলে পাঁচজন করে দেখাতে অনেক সময় যাবে। যাই হোক, এইগুলো অনেক কথা রয়েছে এই টপিকের ভিত্তিতে। নেক্সট হচ্ছে আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড যাকে বলা হয়। তো আরোহী পদ্ধতি হচ্ছে, এখানে প্রবর্তনটা আমরা একটু কেটে দিই একটু সময়। আরোহী পদ্ধতি, ইন্ডাকটিভ মেথডকে প্রবর্তন পদ্ধতি বলা হয়, আরোহী পদ্ধতিও বলা হয়। দেখুন আরও অনেকগুলো নাম আছে, আমি যে বললাম আপনাদের, আরোহী, অবরোহী, প্রবর্তন, অনেকগুলো নাম আছে, আচ্ছা শুধু ইংলিশ নামটা একটু মাথায় রাখবে। তো আরোহী পদ্ধতি হলো শিক্ষণের একটি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ পদ্ধতি হচ্ছে শিক্ষণের একটা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, যেখানে শিক্ষার্থীদের নির্দিষ্ট উদাহরণ, তথ্য বা পর্যবেক্ষণ থেকে শুরু করে সাধারণ নীতি নিয়ম সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ করে দেওয়া হয়। তো এই পদ্ধতিতে আমরা কী করি, এক্সাম্পল টু রুল, প্রথমে শিক্ষার্থীদের কিছুটা এক্সাম্পল দিই, তারপর আমরা কী করি,
একটা নিয়মে যাই। যেমন তাকে একটা আমরা কী করলাম, একটা গরু দেখালাম অ্যাজ ফর এক্সাম্পল। একটা শিক্ষার্থীকে আমরা একটা গরুর উদাহরণ দিলাম যে এই দেখো তোমার সামনে এই যে গরু আছে, এটা গরুর রং কি? এটা গরুর রং স্যার কালো রং। এটা দেখছো পাও কয়টা? 4টা। একটু দূর নিয়ে গেলাম শিক্ষার্থীকে, দেখো তো এই গরুর রং কি? স্যার এই গরুর রং তো সাদা। তো এর পাও কয়টা? স্যার 4টা। একটু দূরে নিয়ে গেলাম, স্যার এই গরুর রং কি? স্যার এই গরুর রং তো হচ্ছে লাল। তো দেখো তো এই গরুর পাও কয়টা? তার মানে 4টা। তো এটা থেকে একটা সাধারণ নিয়ম চলে আসলো। কি নিয়ম? যে সাদা গরু হোক, কালা গরু হোক আর লাল গরু হোক, যে কোনো গরু হোক না কেন, যে কোনো গরুর কি থাকবে? 4টা পা থাকবে। কারণ কি সাদা গরুরও 4টা পা দেখলাম, কালো গরুরও 4টা পা দেখলাম, লাল গরুরও 4টা পা দেখলাম। তার মানে একটা সাধারণ নিয়ম কি যে গরুর 4টা পা থাকে। এই ধরনের আমরা কী করি? এক্সাম্পল টু রুলে নিয়ে যাই। এই দেখুন আরোহ পদ্ধতির বৈশিষ্ট্যটা কি? প্রথমে নির্দিষ্ট থেকে নির্দিষ্ট, প্রথমে ডেফিনিট। ওই যে ডেফিনিট একটা গরু মানে ডেফিনিট। লাল গরু, এটা কি গরু? লাল গরু। এটার পাও কয়টা? 4টা, ডেফিনিট। তারপর আরেকটা ডেফিনিটে চলে গেলাম, কালো গরু, এটাও নির্দিষ্ট গরু। তারপর সাধারণে চলে গেলাম কি? সমস্ত গরুর পাও 4। অর্থাৎ ইন জেনারেল আমরা বলতে পারি গরুর পা 4, যত গরু আছে। নির্দিষ্ট থেকে সাধারণে গেলাম। শিক্ষার্থীদের প্রথমে নির্দিষ্ট উদাহরণ বা ঘটনা দেওয়া হয় এবং তারা তা বিশ্লেষণ করে সাধারণ নীতিতে পৌঁছায়। দেখলাম তো আমরা কী করে সাধারণ নীতিতে গেলাম। তারপর এটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। কোনটা শিক্ষার্থী কেন্দ্রিক, কোনটা শিক্ষক কেন্দ্রিক, এই জিনিসগুলো মাথায় রাখুন, প্রশ্ন এখান থেকে আসবে। শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, পর্যবেক্ষণ এবং যুক্তির উপর জোর দেওয়া হয়। অর্থাৎ শিক্ষার্থীদেরকে সময় দেওয়া হয় যে তারা সক্রিয় অংশগ্রহণ যাতে করতে পারে, অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে পারে, কিংবা তারা পর্যবেক্ষণ করতে পারে, কিংবা তারা যে যুক্তি প্রদান করে সেই যুক্তির উপর তাদেরকে জোর দিতে হবে। তারপর হচ্ছে অনুসন্ধানমূলক। শিক্ষার্থীরা নিজেরা প্রশ্ন করে, তথ্য বিশ্লেষণ করে, আবার সিদ্ধান্তে পৌঁছায়। শিক্ষার্থীরা নিজেরাই কিন্তু করে, একে অপরের মধ্যে আলোচনা পদ্ধতির মতো। এখানে দেখলাম শুকনো লাকড়ি জ্বলে, এখানে দেখলাম কাঁচা লাকড়িও জ্বলে, কিন্তু ধোঁয়া হয়, তার মানে লাকড়িই জ্বলে, তাই তো। তো তারা নিজে নিজে প্রশ্ন করছে, নিজে নিজে উত্তর দিচ্ছে। ব্যবহারিক বা পরীক্ষণ ভিত্তিক, অর্থাৎ প্রায়শই ব্যবহারিক উদাহরণ, পরীক্ষা বা কার্যক্রমের মাধ্যমে তাদের কী করা হয়? শিক্ষাদান করা হয়। সমস্যা সমাধানমূলক কী করা হয়? শিক্ষার্থীদের সমস্যা সমাধানের পদ্ধতি বৃদ্ধি করে। আরোহী পদ্ধতির ধাপ, কী কী ধাপ রয়েছে আমরা দেখি। উদাহরণ বা তথ্য উপস্থাপন। শিক্ষক শিক্ষার্থীদের নির্দিষ্ট উদাহরণ, ঘটনা বা তথ্য প্রদান করে। এই ক্ষেত্রে কী করে? প্রথমে শিক্ষার্থীদের কী করা হয়? ঘটনা বা তথ্য প্রদান করা হয় একটা উদাহরণের মাধ্যমে। তারপর তারা কী করে? উদাহরণগুলো পর্যবেক্ষণ করে, মানে উদাহরণগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করে এবং তাদের মধ্যে মিল বা নিদর্শন খুঁজে বের করে। এই যে আমি একটু আগে যে গরু দিয়ে আপনাকে দিলাম, এখানে মিল কোথায়? অনেক জায়গায় মিল আছে, অনেক জায়গায় মিল আছে। কোথায় মিল? যে গরুর 4টা পা, এটা মিল। গরুর একটি লেজ, এটাও মিল। গরুর 2টি কান, এটাও কিন্তু মিল, তাই তো। মিল নয় কি? না স্যার, গরু তো বিভিন্ন কালারের হয়, শুধুমাত্র এক কালারের গরু হয় না, ঠিক আছে না? তো এই দেখুন, এটা হচ্ছে অমিল। অর্থাৎ সেই সবগুলা উদাহরণগুলা পর্যবেক্ষণ করে এবং বিশ্লেষণ করে তারা কী করতে পারে? একটা সাধারণ তথ্যে তারা যেতে পারে, একটা নির্দিষ্ট জায়গায় তারা যেতে পারে এবং সেই জিনিসটা এই নিদর্শনটা তারা খুঁজে বের করতে পারে। সাধারণীকরণ মানে ওই যে জেনারেলাইজেশন, তারা কী করতে পারে? সবগুলা জিনিস পর্যবেক্ষণ করে একটা সাধারণ নীতি বা নিয়ম তৈরি করতে পারে। যাচাই বা প্রয়োগ, শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত অন্য উদাহরণে প্রয়োগ করে যাচাই করতে পারে। একটা সিদ্ধান্ত নিল যে গরুর 4টা পা থাকে, এবার তারা দেখলো যে গরুর 4টা পা থাকে, তার মানে গরু তো একটা প্রাণী, ঠিক আছে, তৃণভোজী প্রাণী। তার মানে তৃণভোজী প্রাণী আর কি আছে? তৃণভোজী প্রাণী আছে ছাগল। তার মানে ছাগলটা আমি একবার দেখে নিই। তারপর সে ছাগলগুলো দেখলো যে না, ছাগলেরও 4টি পা আছে। তার মানে না স্যার, গরুর যেমন 4টা পা আছে, ছাগলেরও তেমনি 4টা পা আছে। তার মানে তারা একটা অন্য উদাহরণ প্রয়োগ করে তারা জিনিসটা যাচাই করলো, তারা সিদ্ধান্তটাকে বহাল রাখলো, ঠিক আছে। তারপর তারা একটা সিদ্ধান্তে পৌঁছলো, যেটা বললাম। তো আরোহী পদ্ধতির সুবিধা কি? এখানে সক্রিয় অংশগ্রহণ আছে, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট রয়েছে। শিক্ষার্থীরা নিজেরা চিন্তা করে এবং বিশ্লেষণ করে শেখে।
যা শেখাকে আরও গভীর করে। দীর্ঘস্থায়ী শিক্ষা অর্থাৎ নিজে আবিষ্কারের মাধ্যমে শেখা তথ্য মনে থাকে। তারা নিজে যখন আবিষ্কার করছে তখন তারা যে জিনিসটা শিখছে এটা তারা মনে আছে। সমালোচনামূলক চিন্তা, শিক্ষার্থীদের বিশ্লেষণ, যুক্তি ও সমস্যার সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়, সমালোচনামূলক চিন্তা করতে পারে। আগ্রহ বৃদ্ধি অর্থাৎ তারা ব্যবহারিক উদাহরণ বা অনুসন্ধান শিক্ষার্থীদের আগ্রহ বাড়াবে। বাস্তব প্রয়োগ, শিক্ষার্থীদের শিক্ষানীতিগুলি বাস্তব জীবনে তারা প্রয়োগ করতে পারে, এটাও দেখলাম, আমরা দেখেছি। তো আরোহী পদ্ধতির অসুবিধাগুলো কী দেখুন, এটা একটু সময় সাপেক্ষ, অর্থাৎ প্রতিটা ধাপে একটু বেশি সময় দিতে লাগে। অর্থাৎ আমি যদি গরু দিয়ে উদাহরণ যদি দিলাম, তাহলে গরু যদি আমার এখানে আমি যেখানে বসে আছি এখানে আছে, যদি কোনো শহরাঞ্চলে হয় তো গরু দিয়ে উদাহরণ দিতে গেলে তাকে অনেক দূর দূর আমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। বিশেষ করে বড় শ্রেণীতে আমার অনেক সময় লাগে প্রত্যেকটা ধাপে, অর্থাৎ সিচুয়েশনটা ক্রিটিক্যাল থাকে, তো বুঝতে অনেক সমস্যা থাকে, তাই জিনিসগুলো অনেক সময় লাগে প্রত্যেকটা জিনিস এক্সামাইন করতে বা উদাহরণ দিতে। শিক্ষার্থীদের মধ্যে ভিন্নতা থাকে, এই শিক্ষার্থীদের মধ্যে সব শিক্ষার্থী কিন্তু সমান ট্যালেন্টেড হয় না, সব শিক্ষার্থী সমানভাবে জিনিসটা বিশ্লেষণ করতে পারে না বা অংশগ্রহণে তথ্য দক্ষ নাও হতে পারে। এক্ষেত্রে শিক্ষকের দক্ষতা প্রয়োজন। শিক্ষককে সঠিকভাবে উদাহরণ নির্বাচন ও আলোচনা পরিচালনা করতে হবে। শিক্ষকের দক্ষতা প্রয়োজন আছে, শিক্ষককে সঠিকভাবে উদাহরণ নির্বাচন করতে হবে এবং আলোচনা পরিচালনা করাতে হবে। বিষয় ভ্রষ্টতার ঝুঁকি, শিক্ষার্থীদের আলোচনা বা মূল বিষয় থেকে সেগুলো সরে যেতে পারে। যদি আমরা আগের মতো যে আমরা যদি বেশি সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন উদাহরণ দিতে থাকি, তাহলে এক জিনিস থেকে অন্য জিনিস সামনে চলে যেতে পারি। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এগুলো আপনারা PDF দেখলে আপনারা পড়ে নিতে পারবেন, ঠিক আছে। এখানে গণিতের একটা উদাহরণ দিয়েছে, কি এটা আমরা একটু দেখে নিই, মজার বিষয় হবে। প্রথমে ধাপ 1, আমরা ধাপ বলেছিলাম, প্রথমে কী হবে, শিক্ষক বিভিন্ন ধরনের ত্রিভুজ যেমন সমবাহু, সমদ্বিবাহু বা বিষমবাহু ত্রিভুজগুলো কী করবেন, কাগজে কেটে শিক্ষার্থীদের দেন, এটা হচ্ছে ধাপ 1। ধাপ 2, শিক্ষার্থীদের প্রতিটি ত্রিভুজের কোণ পরিমাপ করেন এবং 3টি কোণের সমষ্টি নির্ধারণ করেন। প্রত্যেকটা সমবাহু ত্রিভুজ বলুন বা সমদ্বিবাহু ত্রিভুজ বলুন বা বিষমবাহু ত্রিভুজ বলুন, তিনি বললেন যে প্রত্যেকটা ত্রিভুজের তোমরা কী করো, কোণ পরিমাপ করো এবং 3টা কোণের সমষ্টি কাউন্ট করো। শিক্ষার্থীরা লক্ষ্য করলেন যে প্রতিটা ত্রিভুজের কোণের মাপ 180 ডিগ্রি, ঠিক আছে। স্টেপ 3, যে সমবাহু হোক, বিষমবাহু হোক বা সমদ্বিবাহু হোক, প্রত্যেকটা ত্রিভুজের কোণের সমষ্টি প্লাস করলে কী হয়, 180 ডিগ্রি হয়, যে কোনো ত্রিভুজ হোক। তো 4 নম্বর ধাপে কী রয়েছে, শিক্ষার্থীরা অন্য ত্রিভুজে এই নীতি যাচাই করবে। কী করবে স্যার, যে কোনো ত্রিভুজ হোক, সেটা সমবাহু সমদ্বিবাহু যে কোনো হোক, আমরা দেখা দরকার নাই, আমরা 3টা কাউন্ট করবো এবং 180 ডিগ্রি হবে, অর্থাৎ যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ফলাফল কি, শিক্ষার ফলাফল কি, যে শিক্ষার্থীরা নিজেরাই বুঝতে পারলো যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টির নীতি তারা আবিষ্কার করে দিল, যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের কি আরোহী পদ্ধতি। তো আরোহী পদ্ধতির আরও কিছু কার্যকারিতা বৃদ্ধির উপায় রয়েছে, যেমন প্রাসঙ্গিক উদাহরণ, তাদের প্রসঙ্গভিত্তিক উদাহরণগুলো দেই তাহলে আমরা বৃদ্ধি করতে পারি। স্পষ্ট নির্দেশনাটা ক্লিয়ার দিতে হবে, যেমন ত্রিভুজে আছি, তো ত্রিভুজে থাকতে থাকতে যদি আমি বর্গে চলে যাই বা আমি চতুর্ভুজে চলে যাই, তাহলে কিন্তু ত্রিভুজের কনসেপ্টটা আমার ক্লিয়ার হলো না। আজকে ত্রিভুজ করাচ্ছি মানে আজকে ত্রিভুজ করাবো। তারপর গ্রুপ কাজ, ছোটো ছোটো দলে তাদের ভাগ করতে পারি, তাদের আলোচনা এবং সহযোগিতা অংশ দিতে পারি। তারপর প্রশ্নের মাধ্যমে গতি প্রদান করতে পারি, চিন্তাশীল প্রশ্ন করে শিক্ষার্থীদের সাধারণীকরণে পৌঁছাতে সাহায্য করা বা নিরাপদ পরিবেশ, শিক্ষার্থীদের মতামত প্রকাশের জন্য উৎসাহিত করতে হবে এবং ভুলের ভয় দূর করতে হবে, যে তোমাদের ভুল হবে না, টেনশন করো না, ভুল হলেও কোনো ব্যাপার নেই, ভুল হলেও শেখা যায়, ঠিক আছে। কারণ আমরা যদি ভুল না হয় কিন্তু আমরা শিখতে পারি না, ভুল হলেই কিন্তু আমাদের শেখা হয়, ঠিক আছে। তো এই ছিল আরোহী পদ্ধতি। তো তার পরবর্তী ক্লাসে আমরা বাকি যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেল, ঠিক আছে, 1 ঘন্টা হয়ে গেল, তাই আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। তো পরবর্তী ক্লাসে আমরা তার পরবর্তী যে টপিকগুলো রয়েছে, পরবর্তী যে পদ্ধতিগুলো রয়েছে সবগুলো আমরা ডিসকাস করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং এই ক্লাসের পিডিএফটা পেতে বা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সম্পূর্ণ কোর্স পেতে প্লে স্টোর থেকে আমাদের সহজগুরু অ্যাপ অবশ্যই ডাউনলোড করবেন, ঠিক আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।